ভিউয়ার্স, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সম্ভাবনা। আরও জানাবো, আফগানিস্তানে বিমান হামলা, যুক্তরাষ্ট্রকে তালেবানের হুমকি। আরও থাকছে, শেষ পর্যন্ত বন্ধই থাকছে পোশাক কারখানা। আরও জানাবো, অস্ট্রেলিয়ায় লকডাউনের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ। এবং সবশেষ জানাবো, টিকার জন্য জাপানকে ধন্যবাদ জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে চলতি বছরের শেষ নাগাদ ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করার লক্ষ্যে দুদেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সেদেশের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরাক থেকে 2021 সালের শেষ নাগাদ মার্কিন সেনা প্রত্যাহার করার লক্ষ্যে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন দুদেশের কর্মকর্তারা। দৈনিকটির বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুতনিক আরও জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরাকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা একটি যৌথ বিবৃতি প্রকাশ করার লক্ষ্যে কাজ করছে, যেখানে চলতি বছরের শেষ নাগাদ ইরাক থেকে মার্কিন সশস্ত্র বাহিনী প্রত্যাহারের ঘোষণা থাকবে। একই সঙ্গে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, তবে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের আইএসের মতো উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা করার লক্ষ্যে মার্কিন সেনা ইরাকে রেখে দেওয়ার ব্যাপারেও আলোচনা চলছে। 2020 সালের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী সেনাদের চালানো ড্রোন হামলায় ইরানের কুর্দিশ ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি নিহত হন। সে সময় ইরাকের বিরুদ্ধে শহরে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়। ইরাকি জনগণ তাদের দেশ থেকে মার্কিন সেনা সরিয়ে ফেলার দাবি জানান। সেই সঙ্গে ওই বছরের 5 জানুয়ারি ইরাকি পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়, যাতে বলা হয় দেশটি থেকে নিঃশর্তভাবে সব মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। এদিকে আফগানিস্তানের একটা বড় অংশ তালেবানের দখলে চলে যাচ্ছে। দেশটি থেকে মার্কিন সেনা সরে যাওয়ার পরই ক্রমশ আধিপত্য বাড়াচ্ছে তালেবান। এরই মধ্যে আফগান সরকারের সঙ্গে সহযোগিতা করতে কান্দাহারে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর সেই হামলার পরে ক্ষেপে গিয়েছেন তালেবানরা। তাদের দাবি, ওই হামলা চালিয়ে লিখিত চুক্তি ভঙ্গ করেছে আমেরিকা, তাই এর ফল মার্কিন যুক্তরাষ্ট্রকে ভোগ করতেই হবে। শনিবার তালেবানের পক্ষ থেকে এক বিবৃতিতে মুখপাত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে অন্ধকারে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। কান্দাহার ও হেলমন্দ প্রদেশে সেই হামলায় মৃত্যু হয়েছে অনেকেরই। সাধারণ মানুষের মৃত্যুর খবরও জানিয়েছে তালেবান। শত্রুপক্ষ যুদ্ধের পথে এগিয়ে এলে তালেবানরা যে চুপ করে বসে থাকবে না, সেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই বিবৃতি থেকে। সম্প্রতি আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি জানিয়েছেন, আগামী 6 মাস দেশজুড়ে বড়সড় অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রেসিডেন্টের ওই ঘোষণা খুব একটা ভালো চোখে দেখছেন না তালেবান। এদিকে সরকার কঠোর লকডাউন ঘোষণার পর থেকে রপ্তানিমুখী তৈরি পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ী নেতারা কারখানা খোলার অনুরোধ জানিয়েছেন, কিন্তু মহামারী করোনা মোকাবেলায় এবার সরকারের কঠিন অবস্থান নিয়েছেন। ফলে লকডাউনের পুরো সময় 5 আগস্ট পর্যন্ত তৈরি পোশাক ও বস্ত্র কারখানা বন্ধ থাকছে। এদিকে টানা 2 সপ্তাহ কারখানা বন্ধ থাকায় নানাভাবে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীরা। অন্যদিকে শ্রমিক নেতারা বলছেন, কারখানা বন্ধের অজুহাতে শ্রমিকের জুলাই মাসের বেতন কম দেওয়ার সুযোগ খুঁজতে পারেন অনেক কারখানার মালিক। সেরকম কিছু ঘটলে সরকারের হস্তক্ষেপ লাগবে। চলতি বছরের এপ্রিলে সরকার বিধিনিষেধ আরোপ করলেও রপ্তানিমুখী পোশাক সহ অন্যান্য শিল্প কারখানা উৎপাদন চালানোর সুযোগ পায়। সর্বশেষ গত 28 জুন শুরু হওয়া সীমিত পরে 1 জুলাই থেকে কঠোর বিধিনিষেধেও পোশাক সহ অন্যান্য শিল্প কারখানা চালু ছিল। তবে 23 জুলাই অর্থাৎ শুক্রবার শুরু হওয়া কঠোর বিধিনিষেধের সব ধরনের শিল্প কারখানা বন্ধ থাকবে। শুধু চামড়া, খাদ্য প্রক্রিয়াজাত, ঔষধ, অক্সিজেন ও করোনা প্রতিরোধে প্রয়োজনীয় পণ্য উৎপাদন বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। এদিকে সম্প্রতি অস্ট্রেলিয়ায় করোনার সংক্রমণের হার বেড়েছে, আর তাই মহামারী করোনার সংক্রমণ ঠেকাতে অস্ট্রেলিয়ায় জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ। এদিকে লকডাউন তুলে নেওয়ার দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ। দেশটির সিডনি শহরের রাস্তায় নেমে হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছে। মেলবোর্ন ও ব্রিসবেন শহরেও বিক্ষোভ হয়েছে। এ সময় 57 জনকে আটক করেছে পুলিশ। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, লকডাউনের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। প্রায় 1,30,00,000 মানুষ লকডাউনের আওতায় রয়েছে। টানা 4 সপ্তাহ লকডাউনে ঘরে বসে আছেন সিডনি শহরের বাসিন্দারা। এদিকে বিক্ষোভকারীদের মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার আছে বলে জানিয়েছেন
নিউ সাউথ ওয়েলস পুলিশ। তবে করোনা রোধে সামাজিক দূরত্বের বিধিনিষেধ অমান্য করায় অনেকেই আটক করা হয়েছে বলে জানায় তারা। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়া করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত ৩২,৫৯৪ জন আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে ৯১৬ জনের। এ পর্যন্ত অস্ট্রেলিয়াতে করোনার টিকা পেয়েছেন ১৪%-এরও কম মানুষ। এরই মধ্যে বেড়ে চলেছে শনাক্ত মৃত্যুর সংখ্যা। এদিকে কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশকে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভাইরাস প্রতিরোধী টিকা পাঠানোর জন্য জাপানকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে জাপানের পররাষ্ট্রমন্ত্রী মতিগি মতিশমুর কাছে একটি চিঠিও পাঠিয়েছেন তিনি। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে বিকালে 2,45,200 ডোজ টিকা নিয়ে ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকিতো এই টিকা পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের কাছে হস্তান্তর করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, চিঠিতে মন্ত্রী বলেছেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ক আরও দৃঢ় করার জন্য দুদেশই কাজ করে যাচ্ছে। দুদেশের কম্প্রিহেন্সিভ রিলেশনস উন্নতর স্ট্র্যাটেজিক স্তরে নেয়ার কাজ চলছে। চিঠিতে জাপানকে প্রকৃত বন্ধু হিসেবে উল্লেখ করে আব্দুল মোমেন আশা করেন, কোভিড সহযোগিতা দুদেশের সম্পর্ককে আরও মজবুত ও গভীর করবে। তিনি টোকিওতে চলমান অলিম্পিক আসরের সর্বোচ্চ সাফল্য কামনা করেন। এদিকে করোনার সংক্রমণ কমাতে দেশব্যাপী নতুন করে আরোপিত কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন শুক্রবার সকাল ৬টা থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকবে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাকে শাস্তির আওতায় নেওয়া হবে। বিধিনিষেধ চলাকালে জনগণকে সতর্ক থাকা, মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, বিধিনিষেধ আগের চেয়ে কঠোর হবে। বিধিনিষেধ কার্যকর করতে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীও মাঠে আছে। ২৩ জুলাই বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই আদেশে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছিল ঈদের কারণে। ২৩ জুলাই সকাল ৬টা থেকে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল ওই ঘোষণায়। কঠোর বিধিনিষেধের প্রথম দিন শুক্রবার ঢাকায় গ্রেফতার হয়েছেন ৪০৩ জন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি জানায়, লকডাউন অমান্য করে অহেতুক ঘোরাফেরা করায় তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ২০৩ জনকে ১,২৭,২৭০ টাকাও জরিমানা করা হয়েছে। আরোপিত বিধিনিষেধে যা যা রয়েছে, সব সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথ, গণপরিবহন সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শপিং মল, মার্কেট, সব দোকানপাট বন্ধ থাকবে। সব পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে। সব ধরনের শিল্প কারখানা বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানও বন্ধ থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতগুলোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। এছাড়া খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রি করতে পারবে। আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট প্রদর্শন করে গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে নামাজের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা দিবেন।